দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির, সংস্কারে যৌক্তিক সময় দেবে জামায়াত। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার। ডিবিতে থাকবে না আয়নাঘর, মামলার কার্যক্রম হবে স্বচ্ছ, মিড দ্য প্রেসে মহানগর গোয়েন্দা প্রধান। সরকারি টাকায় ভোলার চরফ্যাশনের সুরম্য জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও। টানা বৃষ্টি ও পাহাড়ি ঝড়ে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, রং তুলি আঁচড়ে সাজছে প্রতিভা, নির্ভয় উদযাপনে আহ্বান সেনাপ্রধানের। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। প্রণব চক্রবর্তীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দায়িত্ব গ্রহণের 2 মাস শেষে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সংলাপে নির্বাচন সামনে রেখে কমিশন ও প্রশাসন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন বা নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলি এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনের রোডম্যাপ। জামায়াতে ইসলামীও একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে, তবে তার আগে গুরুত্ব দিচ্ছে সংস্কারকে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়ে দিয়েছে সংস্কারের নানা প্রস্তাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সংস্কার ও নির্বাচনী কাঠামো ছাড়াও উঠে এসেছে নানা প্রস্তাব। ফ্যাসিস্টদের নির্বাচনে নিষেধাজ্ঞা ছাড়াও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ। পাশাপাশি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে উদ্যোগ নেবারও আহ্বান জানিয়েছে দলগুলো। প্রণব চক্রবর্তীর সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় যমুনায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে দেওয়া প্রস্তাবনাগুলো গণমাধ্যমে জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা পরিযায়ী আছেন, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও যারা যারা দায়িত্বে আছেন তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। ফ্যাসিস্টদের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক
তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়। পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। নিত্য পণ্য সহ বাজার নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। ওনাদের থেকে আশ্বাসও পেয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রশাসনে ফ্যাসিবাদের দোষদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপের সার্বিক বিষয় জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কথা জানান তিনি। মাহফুজ আলম জানান, সব দলই নিজেদের সরকার মনে করে সব রকম পরামর্শ দিয়েছেন, সেগুলোকে মাথায় রেখে কাজ করা হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক সংলাপ ধারাবাহিক প্রক্রিয়া যা চলমান থাকবে। প্রশাসনের ভিতরে যারা ফ্যাসিবাদের দোষর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায়। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। সংলাপ বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছি রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের সঙ্গে। আশরাফ কায়সার, সংলাপে বিএনপি নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে, অন্যদিকে জামায়াতের গুরুত্ব সংস্কারে। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। সংলাপে বিএনপি নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে, অন্যদিকে জামায়াতের গুরুত্ব সংস্কারে। অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাব সমন্বয় করা কি চ্যালেঞ্জিং? খুব একটা চ্যালেঞ্জিং না, কেননা দেখুন এখানে বিষয় দুটি, একটি হচ্ছে নির্বাচন আর একটি হচ্ছে সংস্কার। আমরা বড় দুটি দলের মধ্যে যে পার্থক্য দেখতে পেলাম সেটি হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য কথা বলেছেন এবং জামায়াতে ইসলামী সংস্কারকে অগ্রাধিকার দিয়েছেন, সংস্কারের একটি পর্যায়ে এসে নির্বাচনের কথা বলেছেন। তবে আজকে বিএনপিকে আমরা অনেক স্পেসিফিক হতে দেখলাম যে বিএনপি শুধুমাত্র নির্বাচন না, বিএনপি প্রশাসনের রদবদল নিয়ে কথা বলেছে। বিএনপি গত 3টি নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনাররা খারাপ আচরণ করেছেন তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছেন। বিচারপতি খায়রুল হক, যিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করেছিলেন, তাকে আইনের আওতায় আনার কথা বলেছেন। এমনকি ইউনিয়ন পরিষদগুলোর যে বাতিল করার কথা বলেছেন মির্জা ফখরুল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে তার সমস্ত সুপারিশগুলো নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনের পরিবেশ কেন্দ্রিক। অন্যদিকে জামাতকে আমরা দেখতে পাচ্ছি একটি উদার সংস্কারমূলক আচরণ নিয়ে গিয়েছিলেন এবং তারা নির্বাচনকে সেকেন্ডারি ধরে অথবা সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া মনে করে এই সুপারিশটি করেছিলেন। আপনার কথায় যদি বলি যে এটি কি খুব কঠিন কিনা এর দুটির সমন্বয় করা, আসলে কঠিন না, কেননা আপনি সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আবার নির্বাচন ছাড়া যে ব্যাপক সংস্কার বা দীর্ঘমেয়াদী সংস্কার সেটিও হবে না। ফলে এটি একে অন্যের পরিপূরক, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন প্রক্রিয়ায় রোডম্যাপটিকে এগিয়ে নেবেন, যেখানে মিনিমাম সংস্কার করে আমরা একটি নির্বাচনে চলে যেতে পারবো এবং ম্যাক্সিমাম সংস্কারটি হবে নির্বাচনে যে রাজনৈতিক দল বিজয়ী হবে তাদের ভেতর দিয়ে। আচ্ছা, নির্বাচনের জন্য তো কোনো সময়সীমা ঠিক হয়নি, বলা হচ্ছে সংস্কার বিষয়ে সুপারিশগুলো তৈরি করতে 3 মাস সময় লাগবে। তাহলে এরপর নির্বাচন করতে কেমন সময় লাগতে পারে? আজকের আলোচনায় নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি। আপনি জানেন যে সময়সীমা নিয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 12 মাস থেকে 18 মাসের কথা বলেছেন। পরবর্তীতে সরকারের প্রেস সচিব শফিক আলম উনি বলছিলেন যে সংস্কার প্রস্তাবনা ফাইনাল হওয়ার পরে 12 মাস কিংবা 18 মাস, এবং পরবর্তীতে প্রফেসর মোহাম্মদ ইউনূস অবশ্য বলেছেন যে সময়সীমাটি দিবে সরকার, এবং সরকারের মুখ থেকে শুনলে আপনি বুঝতে পারবেন কবে সময়সীমা। আমরা একটা কথা বারবার শুনছি যে যৌক্তিক সময়। এখন দেখুন, এটা নির্ধারণ করছে কর্মপরিকল্পনার উপরে। আপনি যদি পুরো সংস্কার চান তাহলে একটা যৌক্তিক সময় হতে পারে 3 থেকে 5 বছর। আপনি যদি মাঝারি মানের সংস্কার চান তাহলে অন্তত 2 বছর কিংবা 2.5 বছর। আপনি যদি একেবারে
প্রাথমিক সংস্কার চান, যেটিকে আমরা বলি হাইজিন ফ্যাক্টর, সেটি কিন্তু 12 মাসের মধ্যেও হতে পারে, সেটির ভেতর দিয়ে আপনি নির্বাচনে যেতে পারেন। একটা সুখের কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করছে। এই আজকের আলোচনায় আমাদের মনে হয়েছে প্রায় 60 দিন পার হওয়ার পরে সরকার হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কেমন আলোচনা হওয়া দরকার। কাজেই এই আলোচনার ভেতরে তারা কেউ সময়কাল নিয়ে কথা বলেনি, কিন্তু আমার ধারণা আলোচনার একটু এগোনোর পরেই আমরা সময়কাল সম্পর্কে একটি ধারণা পাবো। কেননা এই আলোচনায় সংস্কারের গতিপথ এবং আকার আকৃতি নিয়ে কথা হচ্ছে, বিস্তার নিয়ে কথা হচ্ছে, সেখান থেকে সময়সীমাটি বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আবুল কালাম আজাদ শেখ হাসিনা সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। তাছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে জামালপুর 5 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক এমপি ও মন্ত্রীরা সীমান্ত দিয়ে আর পালাতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণই তা প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার। মানিক শিকদারের রিপোর্ট। এবিপিএন সদর দপ্তরে এবিপিএন স্কুল অ্যান্ড কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মীর মুগ্ধের স্মরণসভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এবিপিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পতনের প্রথম 3 দিনে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতারা সীমান্ত দিয়ে পালিয়ে গেলেও এখন আর তা সম্ভব না। পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না, কিন্তু হ্যাঁ ওই 5, 6, 7 তারিখে অনেকেই পালিয়ে গেছে। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের ধরিয়ে দিতে অনুসন্ধানী সাংবাদিকতার আহ্বান জানান তিনি। জানলে কেউ ছাড়া পাবে না। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের দিয়ে একটা ইনফরমেশন দেন। আপনি যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয় আমরা ওটা বিয়ার করব। গণ অভ্যুত্থানে নিহতরা পাবেন শহীদের মর্যাদা আর আহতদের দেয়া হবে সুচিকিৎসা। সেই সাথে জুলাই গণহত্যায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না, জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। জিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও বলেন, ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে আয়নাঘর, ভাতের হোটেল সহ নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি। ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বলে জানান রেজাউল করিম মল্লিক। যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। লুটপাট, কমিশন, বাণিজ্য, ঘুষ আর দুর্নীতি, অনিয়ম করে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। দেশ বিদেশে বানিয়েছেন বাড়ি, আমোদ ফুর্তির জন্য তৈরি করেছিলেন হেরেমখানা। বলছিলাম ভোলা 4 আসনের টানা 3 বারের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কথা। টানা 15 বছর ক্ষমতার দাপটে চর ফ্যাশন ও মনপুরায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার।
এই সুরম্য টাওয়ারটির নাম জ্যাকব টাওয়ার। সরকারি অর্থে ভোলা চর ফ্যাশনে 20 কোটি টাকা ব্যয়ে তৈরি হলেও সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নামকরণ করেছিলেন নিজের নামে, আর তা উদ্বোধন করিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে। ভোলার রাজনীতিতে এক আলোচিত চরিত্র এই আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার চরফ্যাশন আর মনপুরায় আওয়ামী লীগের টিকিটে 3 বার এমপি ছিলেন এই জ্যাকব, আর এতেই 15 বছরে ফুলে ফেপে ওঠেন তিনি। তার দাপটের কাছে অসহায় ছিলেন এই সংসদীয় আসনের সাধারণ মানুষ। স্থানীয় লোকজনদের জোর করে উচ্ছেদ করে সেই জমিতে বানিয়েছিলেন খামার বাড়ি, যদিও 5 আগস্টের পর তা বন্ধ করে দেয় স্থানীয়রা। রিসুটের নামে মানুষের কাছে শত শত জমিন দখল করেছেন। 77 একর জমিন আমার দাদার কালের সম্পত্তি, এটা জ্যাকব নিয়ে গেছে। নেওয়ার পর বোঝেন এটা সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে অনেক খারাপ কাজ চলতো, এখানে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না। আমাদের বাড়ি জমি সে জোর পূর্বে নিয়ে সে খামার বাড়ি করছে। খামার বাড়িতে আমরা এখান থেকে আউট হয়ে গেছি, এখন আমাদের এই জমি চাই আমরা। সাবেক এই এমপির বিরুদ্ধে রয়েছে অনিয়ম আর কমিশন বাণিজ্যের অভিযোগ। ঠিকাদারি কাজ করতে হলে তার লোকজনকে 20% কমিশন দিয়ে গ্রিন কার্ড নিতে হতো। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপরও চলত তার খবরদারি। শিক্ষক কর্মচারী নিয়োগের নামেও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। নিয়োগ বাণিজ্য করে অযোগ্য লোকদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়ে যোগ্যদেরকে বঞ্চিত করছেন। শিক্ষা প্রতিষ্ঠান নামে দুর্নীতি করেছেন এবং শিশু পার্কের নামেও দুর্নীতি করেছেন বলে আমরা সবই জানতাম। এছাড়া নামে বেনামে তিনি গত 15 বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। চর ফ্যাশন মনপুরায় তার রয়েছে 44টি ইটভাটা। চর ফ্যাশনে এতটা পরিমাণে লুটপাট করেছে যে তিনি ব্রিক ফিল তৈরি করতে গিয়ে তিনি বন উজাড় করেছেন। দেশের বিভিন্ন জায়গায়ও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। দেশের বাইরেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। উন্নয়নের নামে জ্যাকব সাহেব হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এটার জন্য আমরা চরফ্যাশনবাসী বিচার চাই। তার দুর্নীতির ফেরিস্তি শেষ হবে না। এই যে বেরিবাদ এবং এই যে ব্লকের নামে শত শত কোটি টাকা একনেক থেকে এনে তিনি আত্মসাৎ করেছেন। এমনকি খোদ নিজ দলে পদ দেবার নামেও বাণিজ্যের অভিযোগ রয়েছে জ্যাকবের বিরুদ্ধে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে চাল ব্যবসায়ী থেকে খাদ্যমন্ত্রী হন সাধন চন্দ্র মজুমদার। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তোলেন বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট। ঠিকাদারি, ধান চালের ব্যবসা, জলমাহাল ইজারা, চাকরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাকিটা ডেস্ক রিপোর্টে। চালের ব্যবসা দিয়ে জীবন শুরু সাধনচন্দ্র মজুমদারের। 1984 সালে হন ইউপি চেয়ারম্যান। এরপর জড়িয়ে যান আওয়ামী লীগের রাজনীতির সাথে। বনে যান দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অন্যতম শিষ্য। 2 দফা উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। 2008 সালে নওগাঁ 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভোটারবিহীন 2014 ও 2018 সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। 2018 সালে দায়িত্ব পান খাদ্য মন্ত্রণালয়ের। এরই মধ্যে তার কবজায় চলে যায় ধান চালের সিন্ডিকেট। এছাড়া ঠিকাদারি সিন্ডিকেট, ওএমএস এবং সার ডিলারশিপ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। হলফনামার তথ্য অনুযায়ী 15 বছরে তার আয় বেড়েছে 157 গুণ। প্রতিটা কাজেই তারা 20% কমিশন নিয়েছে এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার পার্টনার ছিল, সে একদিকে ওখানেও কমিশন নিয়েছে, এমপি হিসাবেও কমিশন নিয়েছে, মন্ত্রী হিসাবেও কমিশন নিয়েছে, আবার ঠিকাদারি পার্টনার হিসাবে যে ব্যবসা হচ্ছে সেটা তো তার হিস্সা নিয়েছেই। মেয়ে তৃণা মজুমদার, ভাই মনা মজুমদার সহ পরিবারের সদস্যদের মাধ্যমে সিন্ডিকেট করে এলাকায় জলমহাল, চাকরি ও বদলি বাণিজ্য করে 15 বছরে অন্তত 65,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক এই মন্ত্রী। তার নিজস্ব কিছু ছেলেপেলেকে দিয়ে সিন্ডিকেট করে এই প্রতিষ্ঠান থেকে, কলেজ থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে একটা সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা সে কালেক্ট করেছে। মন্ত্রী হওয়ার পর তার নামের সাথে মুক্তিযোদ্ধার লেখা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে তারা। মন্ত্রী হওয়ার পরে হঠাৎ করে ব্যানারে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার নাম লিখে দিলেন। তখন থেকে আমি দেখতেছি ভুয়া মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা বাপদার কাছে শুনছি তারা সে কোনো মুক্তিযোদ্ধাই ছিল না। সাধারণ একটা চাল ব্যবসায়ী থেকে এই যে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, এটা অবশ্যই এর মধ্যে দুর্নীতি জড়িত আছে। দুর্নীতিবাজ সাবেক এই মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নওগাঁবাসী।
সামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চট্টগ্রামে আবারও রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজে আগুন লেগেছে। মারা গেছেন একজন। মাত্র 5 দিনের ব্যবধানে পরপর 2টি জাহাজে আগুনকে নাশকতা বলছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। এই ঘটনায় কর্পোরেশনের পরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সংযুক্ত আরব আমিরাত থেকে 30,000 টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এমটি ওমেরাল লেগেসি নামের মাদার ভেসেলটি নোঙর করা ছিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায়। এই মাদার ভেসেল থেকে 11,055 মেট্রিক টন তেল নিয়ে জেটিতে যাওয়ার পথে বন্দর থেকে 12 নটিক্যাল মাইল দূরে এমটি বাংলা সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওখানে দাহ্য পদার্থ অনেক বেশি ছিল, বাতাস বেশি ছিল, সেই কারণে হয়তো আগুনটা আবার হয়তো এরাপ্ট করেছে। বাট আমরা 2-2.5টার মধ্যে ইনফ্যাক্ট আগুনটা আমরা নিভে ফেলতে পেরেছিলাম। জাহাজের ভিতরের দিকটাতে ফক্সল যেটা সামনের দিকের যে হ্যাজ থাকে ডোরের মতো, তার ভিতরে আগুনটা নিভাতে সময় লেগেছে। বা জাহাজের উপরে যেখানে ফিউয়েল ছিল, ফিউয়েলের ট্যাঙ্কের উপরের আগুন কিন্তু প্রথম 40 মিনিটের ভিতরেই কন্ট্রোলে চলে এসেছে। আগুনের ভয়াবহতায় জাহাজে থাকা ক্রু, ওয়াচম্যান, জেনারেল স্টাফ সহ 48 জন প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপতেন। এতে সাদেক মিয়া নামে এক কর্মচারী মারা গেলেও বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলের নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে পরপর 2টি ওয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি। জাহাজটিতে একই সময়ে 4টি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় একটি স্পিডবোটও চলাচল করতে দেখা যায়। জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে, তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা 8 সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। এর আগে 30 সেপ্টেম্বর বিএসসি তেলবাহী জাহাজ এমপি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ক্যাডেট সহ 3 জন। প্রায় 30 বছরের পুরনো জ্বালানি তেলবাহী জাহাজ দুটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলতি সপ্তাহে অপারেশনাল কার্যক্রম থেকে বাদ দেওয়ার কথা ছিল। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি, নালিতাবাড়ির নতুন এলাকা। পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছেন 3 জন। তলিয়ে গেছে রোপা, আমন ও সবজি ক্ষেত। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ায়ও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঝড়ে নেত্রকোনায়ও বাড়ছে নদ নদীর পানি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানে পানি কিছুটা কমলেও শেরপুরের ভাটি এলাকায় অন্তত 50টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে প্লাবিত হয়েছে অন্তত 1 শতাধিক গ্রাম। পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছে 3 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলেও বেড়েছে দুর্ভোগ। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত 7,700 হেক্টর জমির আমন ধান পুরোপুরি এবং 9,700 হেক্টর জমির আমনের আবাদ আংশিক তলিয়ে গেছে। 600 হেক্টর জমির শীতকালীন সবজিও পানির নিচে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। এখন যে বন্যার পরিস্থিতি, মানুষের ঘরে বাড়ি, প্রতিটি ঘরে পানি ঢুকে পড়েছে, আর খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ঘরের ভিতরে পানি চলে আসছে এবং আমরা একটু রান্না বান্নার ব্যবস্থা করতে পারি। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও আমনের ক্ষেত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। ধনু, সোমেশ্বরী, কংস ও উবদাখালী নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। এছাড়া তলিয়ে গেছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের আমন ক্ষেত। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। 8 অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের উৎসব। উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা জোরদার রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল। কয়েকদিন পরে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন।
এবছর বরগুনায় ১২২টি মন্দিরে পূজা হবে, চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলির কাজ শেষ পর্যায়ে চলতেছে। নতুন নতুন জামা কিনবো, তারপরে আমি খেলনা কিনবো। সর্বজীবের মঙ্গল কামনায় মায়ের কাছে আমরা প্রার্থনা করব। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমাদের সর্ব ধরনের প্রস্তুতি রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সামনেও ভালো থাকবে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অন্তত শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে তাদের যে ধর্মীয় উৎসব সেটা পালন করতে পারবে। দিনাজপুরেও চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবার জেলায় ১২০৭টি মণ্ডপে পূজা হবে। এই বাজেটে যে প্রতিমা হয়েছে, থিম নিয়ে কাজ হচ্ছে, সেগুলো এবার হচ্ছে না, এমনি সীমিত আকারে কাজ হচ্ছে। প্রতিমা পূজার কি আমাদের যেমন চাহিদা, এবার চাহিদাটা খুবই কম, আমরা এবার সীমিত কাজ করতেছি। পূজা নির্বিঘ্ন হবে বলে আশাবাদী দুর্গাপূজা সমন্বয় কমিটি। দিনাজপুরে আপামর জনসাধারণ, রাজনৈতিক দল সকলের সাহায্যে নির্বিঘ্নে পূজা হবে বলে আমি মনে করি। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিভাবে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রেখে সার্বজনীন দুর্গাপূজা উৎসব উদযাপন করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সবগুলো পূজা মণ্ডপেই যাতে এই শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নোয়াখালীতে বন্যার ভয়াবহতা কাটিয়ে ১৮৩টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে প্রতিটি মণ্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। প্রতিবারের মতো এবারও আমাদের দুর্গাপূজাটা উদযাপন করব। যদি মায়ের কৃপা থাকে তাহলে আমরা হয়তো ওনার আশীর্বাদ নিতে পারবো। সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিনষ্ট এরকম কোনো কাজ না ঘটে সে বিষয়ে আমরা সবাই তৎপর আছি। ১৩ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দিন দিন নাগালের বাইরে যাচ্ছে ইলিশ, রপ্তানি মূল্যের দ্বিগুণ কেন দাম, প্রশ্ন ভোক্তাদের। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে এই সাক্ষাতে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে। এ সময় সেনাবাহিনী জনগণের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান আরও জানান, দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে তৎপর রয়েছে সেনাবাহিনী। এদেশের সবাই যার যা ধর্ম স্বাধীনভাবে পালন করবে উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার বোর্ডের মধ্যে এই স্মারক সই হয়। এর আওতায় এখন থেকে সকল বৈধ বাংলাদেশি শ্রমিকের সামাজিক, আর্থিক, কর্মসংস্থান সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে মালয়েশিয়া কর্তৃপক্ষ। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে আজমান বিন আজিজ মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি হয়েছে তা দেশের জন্য ক্ষতিকর মন্তব্য করে বাতিল করার দাবি জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের 2 মাস পর্যালোচনা নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির মতবিনিময় সভায় যোগ দেন আনু মোহাম্মদ। এ সময় বলেন, অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি করলে তা জনগণকে জানাতে হবে।
মত প্রকাশের স্বাধীনতার জন্য ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে তার লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেন আনু মোহাম্মদ। এই বিশ্বব্যাংক, IMF, ADB ঋণের মধ্যে দিয়েই বাংলাদেশে কিন্তু অনেক সর্বনাশ হয়েছে। বাংলাদেশে আজকে পাটকল যে শেষ হয়েছে সেটা বিশ্বব্যাংকের ঋণের কারণে। নিচে আবারও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা জোরদার, নতুন করে 20টি শহর খালি করার নির্দেশ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। দেশের প্রথম ও একমাত্র WP এবং WDG প্রযুক্তির মাধ্যমে বালাইনাশক উৎপাদন করে ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড NAC। প্রতিষ্ঠানটির শীর্ষ বক্তারা বলেন, কৃষি ও জাতীয় অর্থনীতির উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে NAC। ইতিমধ্যে NACর পণ্য কোটি কোটি কৃষকের আস্থা অর্জন করে পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। সামনের দিনগুলোতেও কৃষি খাতে NAC গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ও একমাত্র WP এবং WDG প্রযুক্তির বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের পরিবেশক সম্মেলন। সারা দেশ থেকে পরিবেশকরা সমবেত হন কক্সবাজারে, অংশ নেন দিনব্যাপী নানা আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ KSM মুস্তাফিজুর রহমান। বলেন, আমাদের দেশের কৃষি খাতকে আরও উন্নত করতে হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এসব প্রযুক্তি ব্যবহার করে কৃষকের সমস্যা শনাক্ত এবং উপকরণ খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব। অনেক অণুজীব দ্বারা আক্রান্ত হয়, তার সমাধান নিয়ে আরফিশিং এখানে আসছে। তাদের ওখানে গবেষণার মাধ্যমে এই সমস্যার সমাধান উদ্ভাবন করেছে। সেগুলো আমরা কৃষক ভাইদেরকে যাতে সহজে পৌঁছায় দিতে পারি, পরিবেশকদের পরামর্শ নিয়েছি এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং কিছুটা প্রশিক্ষণের মতো হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জন ও সোনালী অধ্যায়ের প্রতিটি ধাপে পরিবেশক সহ অন্যান্য ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয়। আমাদের প্রায় 1000-এর উপরে ডিলার আসছেন, তার ফ্যামিলিরা কত স্বতঃস্ফূর্তভাবে তারা এনজয় করতেছে। এটাই ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রোডাক্টের ফিডব্যাক, এটাতেই মনে হয় আপনারা কিছুটা গেজ করতে পারবেন। সো প্রোডাক্ট নিয়ে আমরা নাম্বার 1, সেটা আপনারা জানেন, এবং আমরা যেটা বার্তা দিতে চাই যে আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ারের উপরে আস্থা রাখেন এবং আমরা আপনার জীবনের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এখানে আপনার সফলতাই আমাদের সফলতা। ইউজার মানে ফার্মার, তাদের একটা পারসেপশন তৈরি হয়েছে যে ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য কাজ হয়। আমাদের প্যাকেজিংয়েও একটু অন্যরকম, অন্য কোম্পানির তুলনায়, তো এই কারণে একটা ডিফারেন্ট মার্কেটিং পার্সপেক্টিভ তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইক্রপ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামপ্রকাশ সিং, ন্যাশনাল এগ্রিকেয়ারের পরিচালক SKM শামসুজ্জোহা, চিফ মার্কেটিং অফিসার পারভেজ হাসান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ কামাল হোসেন, হেড অফ অপারেশন কৃষিবিদ মোহাম্মদ সুলতান মাহমুদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আবুল হাসান মুস্তফা কামাল ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিশারত আলী। প্রতিষ্ঠানের 22তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পরিবেশক সম্মেলনে 1000 পরিবেশক সপরিবারে অংশগ্রহণ করেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLCর ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এই সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ মান্নান বলেন, সব স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ব্যাংকে খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় ইতোমধ্যে প্রায় 500 কোটি টাকা দীর্ঘদিনে অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে। এ সময় মাকাসিদে শরিয়াহ আলোকে যে অঞ্চলের আমানত সে অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সক্রিয় হতে ব্যবস্থাপকদের পরামর্শ দেন তিনি। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান BNP, সংস্কারে যৌক্তিক সময় দেবে জামায়াত। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার। ডিবিতে থাকবে না আয়নাঘর,
মামলার কার্যক্রম হবে স্বচ্ছ, মিট দ্য প্রেসে মহানগর গোয়েন্দা প্রধান। সরকারি টাকায় ভোলা চর ফ্যাশনের সুরম্য জ্যাকব টাওয়ার, আমোদ ফুর্তির জন্য আছে হেরেমখানাও। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীতে জলাবদ্ধতায় দুর্ভোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।